আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী ছাড়ছেন অনেকে, বাস টার্মিনালে বেশ ভিড়ের কারণে ভোগান্তি, বগি অনেকটা ফাঁকা নিয়েই ছেড়ে গেছে ট্রেন। আগের মতো একমুখী হবে না বাংলাদেশ ভারত সম্পর্ক, বলছেন বিশ্লেষকরা। শীর্ষ নাতানজ পরমাণু কেন্দ্রে অভিযানের কড়া জবাব দিল ইরান। দিন দিন বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। রেকর্ডের প্রতি টান থেকে ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান সহ ৬৪ জেলার মাটি সংগ্রহ করেছেন শহীদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। এই যাত্রার খবর জানাবো। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ, যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি। তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন। ঈদের দ্বিতীয় দিনে তাই সড়কপথে রয়েছে যাত্রীর চাপ। ঈদের আগে যানজটের সংখ্যায় যারা বাড়ি যাননি তারাই এই সময়টাকে বেছে নিয়েছেন। স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। এবার 7 দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখ মানুষকে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের পাশাপাশি ট্রেনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। আবার জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই অনেকে ফিরছেন রাজধানীতে। এখন আনফরচুনেটলি ট্রেনের টিকিটটা পাইনি, তো ভাবলাম যে বাস মোটামুটি অ্যাভেলেবল থাকবে, এজন্য তাও সকালবেলা আসা ট্রাই করেছি যেন আগে পৌঁছাতে পারি। তাও দেখতেছি ভালো, ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। না, আমাদের আসলে অফিসের কাজ ছিল, অফিস শেষ করে আজকে থেকে ছুটি পেলাম, যে কারণে আজকে থেকে যাওয়ার। আর ঈদের আগে অনেক ভিড় ভাট্টা থাকে, তো ঈদের পরে যাওয়ার চেষ্টা করলাম, সেখানেও দেখলাম একই অবস্থা। মানুষ যেতে থাকেন ঘরমুখ মানুষের ঝড় নামে বাস, ট্রাক এবং বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালগুলোতে ঠিক মনে হচ্ছে সেরকম একটি অবস্থা। এবং সকাল থেকে দেখেছি ট্রেন এবং বাস টার্মিনালগুলোতে উচ্চ করা ভিড় হয়েছে মানুষের, যাত্রীদের, এবং তারা যাচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিতে। যারা মূলত তাদের পারিবারিক ব্যস্ততার কারণে বা নানা কাজের কারণে যেতে পারেননি, অথবা এই ধরনের ঝুঁকি ঝামেলা পোহায়ে তারা যেতে ইচ্ছুক নন, তারা মূলত এখন যাচ্ছেন ঈদে বাড়ি যাচ্ছেন পরিবার পরিজনকে নিয়ে। তারা আসছেন রাস্তাগুলোতে। একটি মজার বিষয় হচ্ছে তারা আসলে কোনো ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে না, একবার নির্বিঘ্নে বাসগুলো হচ্ছে এবং চাহিদা মাত্র তাদের যে বাস, সেই চাহিদা মতো সে বাসগুলো তারা পেয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা করছেন। নোয়াখালী বাস টার্মিনালে মূলত 2টি বিভাগের 8টি জেলার যে বাসগুলো রয়েছে, ময়মনসিংহ এবং সিলেটের, সেখানে বাসগুলো যান। কারো কোনো অভিযোগ নেই বা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই। পাশাপাশি বাস না পাওয়া বা পেয়েও উঠতে না পারার কোনো আক্ষেপ নেই। সবাই স্বাচ্ছন্দ্যে করতে। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে জড়ো হচ্ছেন সকাল থেকেই। এখন বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। বানর, হাতি, ভাল্লুক, বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন 5 আগস্ট 2024 পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন থেকে পরিষ্কার বার্তা পেয়েছেন নীতি নির্ধারকরা। তাই পারস্পরিক সম্মান, আস্থা আর সমতার উপর ভর করেই আগামীতে এই সম্পর্ক এগোবে বলে ধারণা তাদের। এমনকি দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি একদিকে রেখেও ব্যবসা বাণিজ্য কূটনীতি এগোবে বলে ধারণা তাদের। বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শীর্ষ নেতাদের সফরে নতুন গতি পাবে এই সম্পর্ক। মাহফুজ মিশুর রিপোর্ট। 5 আগস্ট 2024 শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। With only one sentence, that is sentence of death. তার আগে ও পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও চিঠির জবাবই দেয়নি দিল্লি। প্রশ্ন হলো, নির্বাচিত সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো বাধা হবে কিনা। এখন পার্লামেন্টে জামাতে ইসলামী আছেন, এনসিপি আছেন, ফলে সেই হিসেবে এই বিষয়টা আলোচনার মধ্যে বরাবরই থাকবে। এটাকে বাইপাস করে যে ট্রেড, ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে বিষয়াদিগুলি আছে সেইগুলিকে সুরাহা করা। এক্সট্রাডিশন নিয়ে ধরে যদি দুদেশ আটকে যায়, আমার মনে হয় দু লিডার আটকাবে না, কারণ তারা অনেক বোঝেন এটার উপরে ফোকাস করে এটার ধরে আটকে রাখবেন না। এটা ডক্টর ইউনূসের সময় অনেক চেষ্টা করেও ঢাকা দিল্লি ওয়ার্কিং রিলেশন স্থাপন করা যায়নি।
নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সে সময় দিল্লির এমন বার্তা এখন অনেকটাই বাস্তবতা। বাংলাদেশ ফার্স্ট। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ঈদের দিন রাতভর দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে চলে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। গুড়িয়ে যায় বহু আবাসিক স্থাপনা, হতাহত শতাধিক, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য এটি। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে শনিবার ভয়াবহ অভিযান চালায় ইরান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। 1 ঘন্টায় 2 দফায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হানে অঞ্চলটিতে। হামলায় আহত অর্ধশতাধিক মানুষ। আমি বাসিন্দাদের শক্তি ও ভরসা যোগাতে এসেছি। তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের নাগরিকরা অনেক দৃঢ়। এটা একটা যুদ্ধ, বিজয় অর্জনের জন্য আমাদের হামলা চালিয়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষয়ক্ষতি গুরুতর। মিসাইলটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় পড়েছে। একাধিক অ্যাপার্টমেন্ট সহ অন্তত 3টি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের আরেক শহর আরাদেও হয়েছে মুহুর্মুহু হামলা। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। ড্রোন ফুটেজে ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। এছাড়াও ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায় আইআরজিসি। এসব হামলায় 200-রও বেশি মানুষ নিহতের দাবি করেছে তেহরান। এর আগে ঈদের দিন ইরানের গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শহরটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়েও চলে অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ। 64 জেলার মাটি সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহ করে তুলেছেন সংগ্রাহক শহীদুল ইসলাম। ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান থেকে সংগ্রহ করা এই মাটিগুলো এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। নিজের শেকড়ের প্রতি টান থেকেই এমন উদ্যোগ বলে দেশের 64 জেলা শহীদুল ইসলাম ঘুরে বেড়িয়েছেন অদ্ভুত খেয়ালে। প্রতিটি জেলার মাটি সংগ্রহের পর নিজের কাছে সংরক্ষণ করেছেন আলাদা আলাদা পাত্রে। যেটা বেগম রোকেয়ার জন্মস্থান, সেই জন্মস্থানের মাটিটাও আমার এখানে সংগ্রহীত আছে। এই যেমন চট্টগ্রামের লাল মাটি, চেষ্টা করছি একটু ঐতিহাসিক জায়গার মাটিটা সংগ্রহ করার, কিন্তু সেটা এখন পর্যন্ত আমার এই মাটি সংগ্রহটা একেবারে কমপ্লিট হয়নি। যেমন 60 গম্বুজ, খানজাহান আলী, এখানের মাটিটা পাইনি, কিন্তু বাগেরহাটের মাটি পেয়েছি ঠিকই। কিন্তু এরকম ঐতিহাসিক জায়গার মাটিগুলো আমি আস্তে আস্তে সংগ্রহ করার চেষ্টা করতেছি।